নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না। আমরা দেখতে পাই দিনের বেলা স্ট্যান্ডবাজি আর রাতের বেলা বাসা থেকে ফেসবুকে মত প্রকাশ কারণে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আগস্টের পরে আমরা দেখেছি আমাদের আলেম ওলামা ভাইয়েরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। বাংলাদেশে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই, ধর্মীয় সম্প্রীতির উদাহরণ। আমরা সারা বিশ্বে দেখাতে চাই এই বাংলাদেশে বিশ্বাস যার যার, কিন্তু বাংলাদেশ সবার। আমরা সারা বিশ্বে সেই উদাহরণ সৃষ্টি করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আমরা সারা পৃথিবীকে দেখাইতে চাই যে আমাদের বাংলাদেশে প্রত্যেকেই তার বিশ্বাস নিয়ে মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন হোমনাতে কিছুদিন আগে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ধর্ষণের ঘটনা ঘটছে, মাজার ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশের মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন হয়েছে। আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে। প্রিয় তরুণ প্রজন্ম, এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছি এখন আবার ফেসবুকে লেখালেখি করলে বাসা থেকে উঠাই নিয়ে যায়। আমরা হাসিনার সময় দেখেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বারবার বলেছি দিনে নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না। আমরা দেখতে পাই দিনের বেলা স্ট্যান্ডবাজি আর রাতের বেলা বাসা থেকে ফেসবুকে মত প্রকাশ কারণে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিজের মতো করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখেছি বিশেষ করে এই তরুণ প্রজন্মকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ঢাকা শহরে যখন ঢাকা কলেজের ছেলেরা রাস্তায় নেমে এসছে, সিটি কলেজের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, সেন্ট জোসেফ বিকাউন্নেসা হোলি ক্রসের ছেলেরা যখন মেয়েরা যখন রাস্তায় নেমে এসছে, আদমজি ক্যান্টনমেন্টের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, দারুন নাজাত তামিরুল মিল্লাতের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স নিয়েই চলে। সেজন্য এই সরকারকে তরুণ প্রজন্মকে আমলে নিতে হবে। এই তরুণ প্রজন্মের কর্মসংস্থানকে আমলে নিতে হবে। এই তরুণ প্রজন্ম যেন হতাশায় নিমজ্জিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আগামী বাজেটকে সামনে রেখে যেখানে ইচ্ছা সেখানে ট্যাক্স বসাই দিচ্ছে। বাইকের উপরে ট্যাক্স বসাই দিছে, অটো রিকশার উপরে ট্যাক্স বসাই দিছে, না জানি কথার উপরে কখন ট্যাক্স বসাই দেয়। এই সরকারকে মাথায় রাখতে হবে, যারা অটো রিকশা চালায়, যারা বাইক হুন্ডা চালায়, তারা হচ্ছে কোনো এলিট মানুষ না, তারা বর্জ্য মানুষ না। পেটের দায়ে পুঁজির দায়ে তারা হচ্ছে অটো রিকশা চালাইতে হয়। সুতরাং এসব যানবাহনের ট্যাক্স বসানো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আমাদের প্রাইভেট সেক্টরকে উন্মুক্ত করে দিতে হবে, প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। প্রিয় তরুণ প্রজন্ম, প্রিয় হোমনাবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আদর্শিক বিভাজন থাকবে না। আমাদেরকে যে বিভাজনের রাজনীতি করে, বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী, হিন্দু মুসলমান, কে টুপি পরে কে টুপি পরে না, কে শার্ট পরে কে পায়জামা পরে, এভাবে আমাদেরকে বিভাজিত করে আমাদের এই দেশটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা এই তরুণ প্রজন্ম, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশি পরিচয় দিতে, আমাদের পাসপোর্টে বাংলাদেশি পরিচয় দিতে আমরা সারা পৃথিবীতে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে চাই। আমরা শুনতে পেয়েছি এই সিএনজি স্টেশনগুলোতে চাঁদাবাজের আখড়ায় ভরে গিয়েছে। আমার উপজেলায় খোঁজ নিয়েন, আমার উপজেলায় খোঁজ নিয়েন, কোন সিএনজি স্টেশনে চাঁদাবাজি নাই।
এই সিএনজি স্টেশনে চাঁদাবাজি চলে না? আমারটাই নাই কেন? আমারটাই নাই কেন? কারণ আমি মাফিয়াদের সাথে কম্প্রোমাইজ করি না। আপনাদের এলাকায় ইটভাটা আছে? ইটভাটা আছে? এগুলো চলতেছে না? আমার এলাকায় খোঁজ নিয়েন, ইটভাটা দেখে দেখে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমার এলাকায় কেন ভাঙতে পারি? কারণ আমি মাফিয়ার কাছে বিবেক বর্গা দিয়ে ভোটে জিতি নাই। আমার জন্য ভোট দিয়েছে মা বোনেরা, আমার কেন্দ্রগুলো পাহারা দিয়েছে যুবক ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। আমার জন্য মায়েরা নিজে টাকা তুলে আমার জন্য সিএনজি ভাড়া দিয়ে ভোট দিতে আসছে। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত, তারা মাফিয়াদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকে। আর যারা মাফিয়াদের টাকা দিয়ে নির্বাচন করে, তারা ইটভাটা দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, তারা চাঁদাবাজি দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, ঢাকায় বসে এলাকা চালায়। প্রিয় হোমনাবাসী, আমরা চাই এই চাঁদাবাজ নির্মূল হোক, এই উন্নত উন্নয়ন হোক। সেজন্য আমরা আগামী নির্বাচনে আপনাদের এলাকা থেকে আমরা পৌরসভার মেয়র হিসেবে এনসিপি আমরা রাজুর আহমেদ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমরা সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক বিস্তার অব্যাহত রাখবো। সেজন্য আপনাদের ইউনিয়নে ইউনিয়নে আপনারা যারা চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, বিশেষ করে ইয়াং যারা আছেন, যাদের বয়স হয়েছে, ভোটে দাঁড়াইতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের থাকে না যে আমার বয়স কম, আমি ভোটে কিভাবে দাঁড়াবো, এটা ভাবার দরকার নাই। জনগণের কাছে যাবে, মানুষ ভোটে জিতাবে। আমি যখন ভোটে দাঁড়াই আমাকে বলছে আমি 500 ভোট পাবো। আমাদের হাদি ভাইকে বলছে 500 ভোট পাবে, বলে নাই? বলে নাই? আমরা ঠিক আছে বলছি, টাকা ছাড়া 500 ভোট দিলে এটা এনাফ। আমরা 500 ভোট নিয়ে আমরা নির্বাচনী সংযোগ শুরু করেছি। প্রথম দিন 500, তারপরের দিন জিজ্ঞেস করতাম আশেপাশে বাইরে, ভাই 520টা হয়েছে কিনা। তারপর দিন জিজ্ঞেস করতাম ভাই 550 হয়েছে কিনা। এমনি করতে করতে আমি ভোট পেয়েছি 1,72,000। আমি নির্বাচন করেছি বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। থামাইতে পেরেছে? কারণ আমার সামনে ছিল তরুণ প্রজন্ম এবং আমার মায়েরা। সেজন্য আমার মা বোন, আপনার হোমনাবাসী যারা আছেন, তরুণ প্রজন্মের যারা আছেন, মুরব্বীদেরকে আমরা দাওয়াত দিব। না আসলে আমরা তাদের দোয়া নিব, কিন্তু আমরা আগাই যাব আমাদের তরুণ প্রজন্ম এবং মায়েদেরকে নিয়ে। আগামীর বাংলাদেশ, এই জ্যান আলফার বাংলাদেশ, জ্যানজির বাংলাদেশ, তাদেরকে মাথায় রেখেই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমরা চাই আপনারা বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা কাউন্সিলর এবং চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী আপনারা হচ্ছেন, আগ্রহী হবেন এবং আমরা আপনাদেরকে সমর্থন দিব যদি আপনাদের যোগ্যতা থাকে। প্রিয় প্রিয় হোমনাবাসী, আমরা আমাদের এই সংগঠন আমরা প্রসারিত করতে চাই। আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যেতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেতে চাই, তাদের সমস্যা শুনতে চাই এবং আমরা চাই মানুষ আমাদের উপর আস্থা রাখুক। হয়তো আমরা একদিনে পারবো না, হয়তো আমাদের 1 মাস লাগবে, 1 বছর লাগবে, 10 বছর লাগবে, কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপি অবশ্যই পৌঁছাবে ইনশাআল্লাহ। এনসিপির এই গণজোয়ার কেউ থামাতে পারবে না। এই জন্য আমরা আপনাদের কাছে একটু সহায়তা চাই। আমরা চাই আপনারা একটু আমাদের সমর্থন দেন। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা 5 জন 10 জনের কমিটি দেন। আমাদের এনসিপির যে নেতা কর্মীরা আছে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করেন। ভাইরা, আমরা কোনো ক্যাডার পলিটিক্স করতে পারবো না, আমরা আপনাদেরকে পয়সা দিতে পারবো না, চাঁদাবাজির ভাগ দিতে পারবো না, টেন্ডারবাজির ভাগ দিতে পারবো না, কিন্তু আমরা আপনার অধিকার আপনাকে বুঝাই দিতে পারবো। হিসাব ক্লিয়ার। নির্বাচনের আগে টাকা খাইছে চাঁদাবাজ থেকে, খাইছে নির্বাচনের আগে একবার, আর এটা 5 বছর ধরে পরিশোধ করতে হবে। তারা বিবেক বাধা, দেখবেন 5 বছর এই চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, কারণ নির্বাচনের আগে টাকা খেয়ে রাখছে।
ইটভাটাতে হাত দিতে পারবে না, কারণ ইটভাটার মালিকদের থেকে টাকা খেয়ে রাখছে। আর আমরা একটা কথা বলতাম, আপনি ভোটের আগে ফ্রিতে আমাকে সার্ভিস দেন, ভোটের পরে আমি 5 বছর ফ্রিতে সার্ভিস দিব। আমার এলাকায় দিচ্ছি না, 1 লাখ টাকা সরকারি বরাদ্দ আসলো, সেটার হিসাব আমি দেই। গত সপ্তাহে 1,83,000 টাকা আমাকে দেওয়া হয়েছে সরকার থেকে, এটা জনগণকে দেওয়ার জন্য। যতজনকে ইচ্ছা দিতে পারি, 1,83,000 1 টাকা করেও দিতে পারি, 10,000 টাকা করে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আপনারা আপনাদের এলাকার এমপি হিসাব দেয়? হিসাব দেয়? হিসাব দেয়? মনে রাখতে হবে, সরকার যে টাকা আমাকে দেয় এই টাকা আমার বাপের টাকা না। সরকার যে বাসায় আমাকে থাকতে দেয় এটা আমার বাপের বাসা না, এটা জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সুতরাং এই ট্যাক্সের পয়সার একটা পয়সার হিসাব চাওয়ার অধিকার আপনার আছে। সবাই এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকটা 300টা আসনের প্রত্যেকটা এমপির কাছে 1 পয়সা করে আপনারা হিসাব চাইবেন। কারণ এই টাকা কার? এই টাকা কার? আপনার বাবার টাকা, আপনার বাবার শ্রমে ঘামের টাকা, সিএনজি ওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, বর্জুয়ার টাকা, ব্যবসায়ীর টাকা। এই টাকার হিসাব কোনো বিলাসিতার জন্য না, এই টাকা দেওয়া হয়েছে আপনাদের জন্য। সুতরাং আপনারা সেটাকে বুঝে নিতে হবে। এটার নামই হচ্ছে জনতার হাতে ক্ষমতা। আমরা এই ক্ষমতায় নিশ্চিত করতে চাই যে আমরা যারা সংসদে যাব, আমরা আপনাদের মালিক না, আমরা আপনাদের গোলাম। আর আমাদের মালিক হচ্ছে জনগণ, যারা প্রত্যেক 5 বছর পরে পরে আমাদেরকে ভোট দিবেন। প্রিয় হোমনাবাসী, আপনারা নিশ্চিত করবেন 5 বছর পরে ভোটের আগে 2 মাস আইসা বাবারে সোনারে আব্বারে তালুইরে মাউইরে কই আব্বা ডাইকা ভোট চাইতে আসবে, আর 5 বছর দেখা পাওয়া যাবে না। এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা হিসাব রাখবেন, প্রত্যেক দিনের হিসাব। এই হোমনা উপজেলায় সরকার কয় টাকা দেয়, কোন খাতে দেয়, এই কাজ কে পায়, কতদিনের মধ্যে করতে হবে, এই হিসাব আপনাদেরকে করতে হবে। জনগণের মালিকানা যদি আপনি বুঝে না নেন, এই সরকারের যারা হচ্ছে আমরা আছি, আমরা কোনোদিনও বুঝাই দিব না। সেজন্য মালিকানা কে করতে হবে? মালিকানা কে বুঝাই নিতে হবে? আর প্রশাসনে আপনারা যারা আছেন, প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আমরা বুঝি আপনাদের দুঃখ। তবে আপনাদেরকে বাধ্য করা হয়, দলীয়করণ করা হচ্ছে, আমরা আপনাদের কষ্টটা বুঝি। কিন্তু অতি উৎসাহী হয়ে আপনারা দলীয়কৃত হইয়েন না। অতি উৎসাহিত হইয়েন না। পৃথিবী গোল, সূর্য যেটা পূর্ব দিকে ওঠে এটাও পশ্চিম দিকে অস্ত যায়। সরকার প্রেসার দেয়, এটা আমরা বুঝি, কিন্তু নিচ থেকে আমরা জানি আপনারা চেষ্টা করছেন বাংলাদেশটাকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা চাই আপনারা আর দলীয় হয়ে বেনজির হারুন হইয়েন না। আমরা যেমন জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, আমরা আপনাদের অধিকারও নিশ্চিত করতে চাই। আমরা চাই এই দেশের প্রশাসক ও নীতির মধ্য থেকে কাজ করুক, পুলিশরাও স্বাধীন এবং নিরাপত্তার মধ্য থেকে কাজ করুক। কিন্তু আপনারা যদি আবার দলীয় রাজনীতি শুরু করেন, সেটা কিন্তু আমরা মেনে নিব না। কোনো আমরা রাজনৈতিক দল সেটা মেনে নিব না। আপনি নীতির মধ্যে থেকেন, আমরা আপনাকে সহায়তা করব। প্রিয় হোমনাবাসী, এরপরের বার যখন আমরা এখানে আসব, আমরা দেখতে চাই প্রত্যেকটা ইউনিয়নে কমিটি হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তাকে প্রফেসর ইউনূস 7টা মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। কেন এত কনফিডেন্টলি বলছি মিথ্যা মামলা? 7টা সরাসরি না বললেও অন্তত 6টা মিথ্যা মামলা। সেই 6টা মিথ্যা মামলার মধ্যে 7টার মধ্যে একটা তার বিরুদ্ধে অভিযোগ করার স্কোপ রয়েছে। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে বসে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে রায় দিয়েছিলেন, সেই রায় আমাদের অনেকের যাদের পছন্দ হয়নি, সেই ব্যাপারে অভিযোগ
করা যেতেই পারে, সেরকম একটা অভিযোগ আছে বটে। কিন্তু বাকি মামলাগুলো পুরোটাই মিথ্যা মামলা, কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছিল। 80 বছরের বেশি বয়স এই বয়োবৃদ্ধ মানুষ, তিনি মানে প্রফেসর ইউনূসের মতো অত সতেজ মানুষ না। প্রফেসর ইউনূস 85 বছর বয়সেও যেরকম ছুটে বেড়াতে পারেন, সেরকম দৈহিক সামর্থ্য নেই। সেই প্রফেসর ইউনূস আজকে যার বয়স 85 বছর, তার বয়স যখন 80-ও কম ছিল, তখন তাকে আদালতে আওয়ামী লীগ সরকার মানে সিঁড়ি দিয়ে 6 তলায় উঠতে বাধ্য করেছিল, লিফট বন্ধ করে। এরকম অভিযোগ আমরা প্রতিনিয়ত করতে শুনি। প্রফেসর ইউনূসকে সিঁড়ি দিয়ে তোলা যদি অবৈধ কর্মকাণ্ড হয়, তাহলে এবিএম খায়রুল হককে মানে তিনি গুলি চালিয়েছেন, মানে হত্যা করেছেন ছাত্র জনতাকে, যে তিনি নিচু হয়ে একটা ছোট্ট ভারী কিছু তুলতে পারেন না, সেই তিনি 6 থেকে 8 কেজি ওজনের রাইফেল নিয়ে সঠিক নিশানা করে মানুষকে মেরেছেন, এরকম মেটিকুলাস ডিজাইন মামলার যে করেছে সেই আসিফ নজরুল গংরা মূলত এবিএম খায়রুল হকের মজা দেখাতে চেয়েছেন তাকে। সেই মজা দেখাতে চাওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। তার নামে যে 7টা মামলা, 7টা মামলাতেই অবশেষে জামিন হয়েছে, এবং সেই জামিনটা প্রফেসর ইউনূসের আমলে হয়নি, কিন্তু সরকার পরিবর্তনের পরে বিএনপির আমলে হয়েছে। তার মানে এটা প্রমাণিত হয় যে প্রফেসর ইউনূস আদালতকে বাধ্য করেছেন যেন কাউকে জামিন দেয়া না হয়। এটা তার সব থেকে বড় অপরাধ। এই অপরাধেই তার এত বড় শাস্তি হবে হয়তো, মানে যদি সেরকম পরিবেশ হয়, তাহলে হয়তো কোনোদিন সেই অভিযোগ কেউ করতেও পারে যে শুধুমাত্র এই অপরাধেই তার সর্বোচ্চ শাস্তি হয়ে গেল। কারণ বাংলাদেশের রাজনীতিতে তো বলা যায় না, বাংলাদেশের রাজনীতি মানেই তো প্রতিশোধের খেলা। আজকে প্রফেসর ইউনূস কারো ওপরে প্রতিশোধ নিচ্ছেন, কালকে তারা 50 বছর পরে ফিরে এসেও তার নাতিপুতিরা প্রফেসর ইউনূস কিংবা তার আত্মীয় স্বজন, তার গ্যাং, তাদের উপরে প্রতিশোধ নেবে। এটাই তো স্বাভাবিক, এবং সেটাকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে মেটিকুলাস ডিজাইনে। এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যে 7টা মামলা, 7টা মামলাতেই জামিন দেওয়ার পরেও আদালতে তার পক্ষে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তাকে আবারও নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। যদিও বিএনপি সরকার এরকম কোনো কর্মকাণ্ড করে খুব একটা বিতর্কের জন্ম দিয়েছে বলে এখন পর্যন্ত আমরা দেখিনি। আদালত রুল জারি করেছে, এই সাবেক প্রধান বিচারপতি, তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো যাবে না। তাহলে কি যে খবরটা আমরা দিয়েছিলাম সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তারও কারামুক্তি, এবং এবিএম খায়রুল হক তারও কারামুক্তির খবর একই দিনে আদালত থেকে সৃষ্টি হলো? চলুন আদালত কি বলছেন, এবং তার মামলাগুলো 5টা মামলার নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি মানে জামিনই নিষ্পত্তি হয়ে গেছে। 2টা মামলার অবস্থা কি, কবে নাগাদ তিনি মুক্ত হতে পারেন, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কথা। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো নতুন মামলায় শোন অ্যারেস্টের কার্যক্রম করা যাবে না, এরকম রুল জারি করেছে সরকারের উপরে হাইকোর্ট। কি বলছে সারা বাংলার, এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ দিয়েছেন একেবারে। সাবেক প্রধানমন্ত্রী তাকে এই যেন নতুন করে হয়রানি না করা হয় সেই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে রুলও জারি করেছেন আদালত। আজকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাইদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান এবং মোনায়েম নবী শাহিন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত 2টি হত্যা মামলায় গত 12ই মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে ওই জামিনও স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকার। এর আগে 5টি মামলা ছিল, 5টি মামলাতে জামিনের মানে বিরুদ্ধে আপিলেও জামিন বহাল ছিল। এবার এই 2টি মামলা যখন আপিল বিভাগে আছে, আপিল বিভাগের রায়ের অপেক্ষা করা হচ্ছে যে আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিন ইয়েস বলে যে ওটাই ঠিক আছে, তাহলে তিনি মুক্ত হবেন। এবং সেই সময়ে যখন আপিল বিভাগ রায় দেবেন, এরকম একটা সময়ে আশঙ্কা তৈরি হয়েছে যে তাকে নতুন করে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। সেই আদেশটাই হাইকোর্ট থেকে আজকে আসলো।
গত 28 এপ্রিল যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতি এবং দুদকের করা 5 মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরও আগে 8 মার্চ হাইকোর্ট 4 মামলায় তার জামিন মঞ্জুর করেন। পরে 11 মার্চ দুদকের আরেক মামলায় তিনি জামিন পান। জামিন স্থগিত চেয়ে আপিল করা হয়, আপিলে জামিন বহাল থাকে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা এবং আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খায়রুল হককে আবারও গ্রেপ্তার দেখানো হয় এবং এই দুটো গ্রেপ্তার কিন্তু দেখানো হয়েছে বিএনপির আমলে। এটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল না, কিন্তু প্রত্যাশিত ছিল না এই কথা বলাটাও ভুল, কারণ এই বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযুক্ত বিএনপির। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, একপাক্ষিক ভোট করতে পারা আওয়ামী লীগের, এতে বিএনপির অবস্থা নড়বড়ে হয়ে যাওয়া, আওয়ামী লীগের সুবিধা হওয়া, এতে তো সবথেকে বেশি বিএনপিরই ক্ষতি হয়েছে। সুতরাং বিএনপি তার ব্যাপারে উদার হবে, এটা ভাবলে সেই ভাবনাটা খুব একটা সঠিক হবে না। সেই কারণেই আইনজীবীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে তাকে আবার নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। সেই আবেদনই আদালতে করা হলে আদালত থেকে আজকে নির্দেশ জারি করা হয়েছে, তাকে আর নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। সুতরাং বিএনপি সরকার আর তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারবে না। এখন অপেক্ষা আপিল বিভাগে শেষের 2 মামলায় জামিনের রায় বহাল থাকে নাকি সেটা বাতিল হয়ে যায়। বহাল থাকার সম্ভাবনাই বেশি, পারিপার্শ্বিক অবস্থা তাই বলে। যদিও সরকার যদি এখানে মনে করে যে হস্তক্ষেপ করবেন, তাহলে অন্য কিছু দেখলে কিংবা শুনলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এটা বাংলাদেশ। তবে আমরা প্রত্যাশা করি যে বিএনপি সরকার যেভাবে দেশের কর্মকাণ্ড চালাতে চাইছে, তাতে ওই ধরনের কোনো কর্মকাণ্ড কিংবা পদক্ষেপ তারা নেবে না, যাতে করে বিচার বিভাগের ওপরে প্রফেসর ইউনূসের আমলে যে আস্থা শূন্যতে চলে গিয়েছিল, সেটা আবার তৈরি হয় একটু হলেও। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।